ঠিক আছে, আবার আরেক শালা একা রয়েছে নাকি অনেক খবর তোমরা আবার লন্ডন দিয়ে পাঠাবো এই 6 মাসের মধ্যে। সরকার কোন দেশে? আমরা সরকার আমরা, আমার রক্তের গামান্য পয়সা সরকার চলে, আমার কামাইটা সরকারি কোষাগার বানাইছে। লন্ডনের ল ফার্মের আইনি নোটিশ ও নতুন সমীকরণ, দেশে ফিরছে শেখ হাসিনা। জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি অবাক করা কাণ্ড ঘটাচ্ছে এবং হুবহু আওয়ামী স্টাইলে জামাতের সাথে আচরণ শুরু করছে। 12ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের পর সংসদের মধ্যে কি হচ্ছে আমরা সকলেই অবগত আছি। এই জামাত ইসলামী সংসদের মধ্যে শোক প্রকাশ করে রাজাকারদেরকে শহীদ বলছে, বিএনপিও চুপচাপ থেকে মনোসমর্থন দিয়েছে। মাত্র মাসখানেক আগেও অনেকেই ভাবেননি যে বাংলাদেশে একটি সংসদ অধিবেশন হবে এবং সেখানে বিতর্ক হবে, আইন প্রণয়ন হবে। মানুষ ভেবেছিল বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করে রাষ্ট্র হিসাবে বাংলাদেশের চরিত্র বদলে দেবে। বিদেশি চাপের ফলে হোক কিংবা নিজেদের ব্যর্থতার কারণেই হোক, বাংলাদেশে একটি সাজানো নির্বাচন দিতে বাধ্য হয়ে অবৈধ ইউনূস সরকার বিদায় নিয়েছে। পার্থ কয়েকদিন আগে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে সংসদে, শুনেছেন না? এটা তো শুনেছেন আপনারা সবাই, তাই না? সবাই ধন্য ধন্য করিচ্ছে, ধন্য ধন্য বলি তারে। তারেক রহমান খুশি হয়ে পিঠ চাপতে দিচ্ছে, দেখেন। তবে জুলাই সনদ নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক নিউজ আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে নিউজ ভিডিওর কিছু অংশ দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রদর্শক, এর জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় নিয়ে শুরু হয়েছে নতুন তোলপাড়। গত বছরের নভেম্বরে দেওয়া এই রায়কে কেন্দ্র করে এবার আইনি লড়াই গড়িয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। লন্ডন ভিত্তিক খ্যাতনামা ল ফার্ম কিংসলে নেপোলি এই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। এই ঘটনায় জুলাই অভ্যুত্থান পরবর্তী বিচার প্রক্রিয়া এবং বর্তমান সরকারের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী কিংসলে নেপোলি তাদের নোটিশে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে বেআইনি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছে। তাদের প্রধান অভিযোগ হল আসামির অনুপস্থিতিতে একপাক্ষিক বিচার এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া। নোটিশে দাবি করা হয়েছে এটি নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির 14 অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ করা হয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করা হয়েছে, যা বিচারিক স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক অবস্থান এবং প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো নোটিশে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে জনৈক পুলিশ কর্মকর্তাকে খালাস বা জামিনের বিনিময়ে অর্থ লেনদেনের যে ওপেন সিক্রেট গুঞ্জন রয়েছে তাও এখানে উঠে এসেছে। ল ফার্মটির দাবি, এই ট্রাইব্যুনাল 1971 সালের অপরাধের বিচারের জন্য গঠিত হয়েছিল। পরবর্তীতে এর পরিধি বাড়িয়ে শেখ হাসিনার বিচার করা আইনিভাবে বিতর্কিত। নোটিশে উল্লেখ করা হয়েছে যে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের মতো সংস্থাগুলো এই বিচার প্রক্রিয়া নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এমন দ্রুত বিচার ও রায় দেওয়া হয়েছে। লন্ডন ভিত্তিক এই আইনি সংস্থার দাবি অত্যন্ত স্পষ্ট, এই রায় অবিলম্বে বাতিল করতে হবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে পুনরায় বিচারের ব্যবস্থা করতে হবে। জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি অবাক করা কাণ্ড ঘটাচ্ছে এবং হুবহু আওয়ামী স্টাইলে জামাতের সাথে আচরণ শুরু করছে বিএনপি সরকার এবং জামাতকে আওয়ামী স্টাইলে ডিল করতে যাচ্ছে। এখন আওয়ামী স্টাইলে কোনো কিছু করতে গেলে যে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হয়, এটা মনে হয় বিএনপি বলে গেছে। বিএনপি আওয়ামী লীগের ফুটপ্রিন্ট অনুসরণ করছে, কিন্তু এটা অনুসরণ করতে গেলে যে পরিণতিও at the end of the day আওয়ামী লীগের মতো হবে, এটাও মনে করা দরকার। এই জন্য জামাতের লোকজন স্মরণ করিয়ে দিচ্ছে বিএনপিকে যে আপনার হাসিনা পালানোর কথা বারবার স্মরণ করুন। হাসিনা পালানোর যে দৃশ্য, সেই ছবি লেমিনেটিং করে আপনাদের গাড়ির দরজার সামনে, ঘরের দরজার সামনে, অফিসে টানিয়ে রাখেন, যাতে বারবার সেটা মনে করে। তা আমরা তো সেই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আচার আচরণ আওয়ামী লীগের মতো, আবার জামাতও আওয়ামী লীগের সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তাই আওয়ামী লীগের একটা থিওরি ছিল যে তারা দুনিয়ার সব ভালো, তারা মুক্তিযুদ্ধ মানে অনলি আওয়ামী লীগ, আর কেউ নাই। আবার ধর্ম মানে শুধু আওয়ামী লীগই ধর্ম, আওয়ামী লীগের সমস্ত আহলে হাদিস মানে আওয়ামী লীগ, সুন্নি মানে আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের বাইরে সব খারাপ, বিএনপি মানে খারাপ, জামাত মানে খারাপ, বিএনপি রাজাকার, জামাত রাজাকার, বিএনপি ধর্মবিরোধী, জামাত ধর্মবিরোধী, ধর্ম ব্যবসায়ী। আর একমাত্র ধর্মবিরোধী, একমাত্র আল্লাহর ওলি, সেটা আহলে হাদিসের আল্লাহর ওলি হোক আর সুন্নি আল্লাহর ওলি হোক আর দেওবন্দি বেরলভী আল্লাহর ওলি হোক আর কওমি জননী হোক, সবকিছু আওয়ামী লীগ। এ ধরনের একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি আছে ছিল বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, এবং এভাবেই তারা অ্যাক্ট করতো, যার ফলে এক পর্যায়ে তাদের করুণ পতন হয়েছে।
কারণ এগুলোর পরিণতি এরকমই। বিএনপি সেম দেখেন, জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি কাণ্ডটা দেখেন, যে জুলাই সনদ জুলাই সনদ তারা বলছে জুলাই সনদ কিছু না। একদিকে দেখেন, একদিকে আইনমন্ত্রী বলছে জুলাই সনদ ওটা কিছু না, ওটা সর্বোচ্চ 91 সালের 3 জোটের রূপরেখার মতো, মানে জুলাই সনদ কিছু না, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি থাকতে পারে না, ওটা একটা আবেগ। বিএনপি বলছে এটা যে গণভোট ওটা কিছু না, গণভোটে 69% কেন, 100% হলেও ওটার কোনো দাম নেই। একদিকে বলছে আমরা সংবিধান অনুযায়ী যাবো অমুক তমুক, আরেকদিকে বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই, জাতীয় সংসদের চিফ হুইপ। মানে কোনো কিছু মিলছে? জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাইলে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ আপনারা নেন নাই কেন? কিছুই করতে চাচ্ছে না, সব জুলাই সনদের বিরুদ্ধে বলছে, আর বলছে যে আমরাই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। ওই যে আওয়ামী লীগের মতো, তারা ধর্ম পালন করতে গেলে হত্যা করে, ধর্মবিরোধীদেরকে মারে, মসজিদের ভিতরে ঢুকে হামলা করে, নামাজ পড়া থেকে গ্রেপ্তার করে। এই কাজ আওয়ামী লীগ করেছে। আর তারপর আওয়ামী লীগ এসে বলতো যে আমরাই সবচেয়ে ধর্মবিরোধী, ধর্মের পক্ষে শুধু আমরাই, দাড়ি টুপি দেখতে ধরতো। তারপর তারাই বলতো যে আমরাই সবচেয়ে ধর্মবিরোধী। জুলাই সনদের বিরুদ্ধে সবকিছু করছে, জুলাই সনদকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অস্বীকার করা এবং এটাকে ছোট করা, সবকিছু করছে। আর বলছে যে আমরাই জুলাই সনদের একমাত্র পক্ষের শক্তি এবং অক্ষরে অক্ষরে আমরা জুলাই সনদ মানি, বাস্তবায়ন করছি। এটা হয় কিছু? এই কাণ্ড ঘটাচ্ছে, এটি তো আওয়ামী স্টাইল এবং এর পরিণতি ভয়াবহ। যেমন আওয়ামী লীগের শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা মদ খেয়ে রাত উদযাপন করতো, আর ওইটাকে জনগণের কাছে প্রচার করতো যে আমি তাহাজ্জুদ করি, গভীর রাতে মদ খেতে বলতো যে তাহাজ্জুদ করি। এরকম করে না, জুলাই সনদের বিরুদ্ধে সমস্ত কাণ্ড ঘটিয়ে বলছে যে আমরা জুলাই সনদের পক্ষের একমাত্র শক্তি। জামাত নাকি জুলাই সনদের বিরুদ্ধে। ওই যে বিএনপি যখন হক কথা বলতো, জনগণের পক্ষে কথা বলতো, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলতো, মুক্তিযুদ্ধের পক্ষে বলতো, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ছিল এই কথা বলতো, তখন বলতো যে না, মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ, বিএনপি তোরা রাজাকার, জিয়াউর রহমানও রাজাকার, পাকিস্তানের চল। সেম কথা এখন বলছে, যেখানে জুলাই সনদের ক্ষেত্রে সবচেয়ে বেশি আবেগ জামাতের, এনসিপির অনিবার্যভাবে, আর বিএনপি বলছে যে জামাত এনসিপি ওরা জুলাই সনদের বিরুদ্ধে, আমরাই একমাত্র জুলাই সনদের পক্ষের শক্তি। এটা কি আওয়ামী বাটপারি না? স্রেফ আওয়ামী বাটপারি। দেখেন, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই, অথচ অক্ষরে অক্ষরে জুলাই সনদের বিরোধিতা করছে এবং জুলাই সনদের ধামাচাপা দিচ্ছে। জুলাই সনদে বিএনপি যে সাইন করেছে তার সম্পূর্ণভাবে তার উল্টা কাজ করছে, সংবিধান সংস্কার এটা স্বীকারই করছে। আরে জুলাই সনদের অক্ষর অক্ষরে কি হবে? তারা তাদের 31 দফার সাথে প্রতারণা করছে। 31 দফার প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কারের কমিশন গঠন করবে, অথচ এখন সংবিধান সংস্কার শব্দটাই স্বীকার করে না, বলে সংবিধান সংশোধন। বুঝতে পারছেন বাটপারি কত প্রকার? কি শুধু কি এটা না, সব জায়গায় প্রত্যেকটা পদে পদে বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করছে, 31 দফার সাথে প্রতারণা করছে। বিএনপির 31 দফা জাতীয় সরকারের কথা বলা হয়েছে, ওই জাতীয় সরকার দেখেছেন আছে? কোথায় গেল সেই জাতীয় সরকার? ধান্দাবাজ বাটপার। দেখতে ওই বিএনপির দিকে তাকান, তাহলে যথেষ্ট। বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বরং হা ভোটের পক্ষের শক্তি, অথচ তারা না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। আর এখনো বলে যে কিসের হা ভোট? জনগণ তো প্রশ্নই বুঝে নাই। সালাউদ্দিন আহমেদ বলে যে আমি প্রশ্নই বুঝতে পারিনি, জনগণ না বুঝে ভোট দিয়েছে। আবার স্পিকার বলেছে বাধ্য হয়ে আমরা হা ভোটের পক্ষে থেকেছি, গণভোট মেনে নিয়েছে, এটা অসাংবিধানিক, আর তার বলে আমরা হা ভোটের পক্ষের শক্তি। আওয়ামী লীগ যেরকম বলতো আমরা ইসলামের পক্ষের শক্তি, ইসলাম কুপিয়ে, আমরাই মুসলমানদের রক্ষাকারী, মুসলমান কুপিয়ে, ওরকম বিএনপি জুলাই সনদ কুপিয়ে তারপরে বলছে যে আমরাই জুলাই সনদের পক্ষের শক্তি। হা ভোটের পক্ষে সারাদিন হা ভোটের বিরুদ্ধে বলে, গণভোটের বিরুদ্ধে যুক্তি দেয়, গণভোট বাতিল করে, আর এই চিফ হুইপ বলেন যে না, আমরাই হা ভোটের পক্ষের শক্তি। এটা বাটপারি। নুরুল ইসলাম মনি, মাননীয় চিফ হুইপ, তিনি বলছেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান কাজ করে যাচ্ছেন, তবে একটি মহল দেশে অগ্রযাত্রা ব্যাহত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। মানে বিএনপি যদি নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলতো, তখন আওয়ামী লীগ যেরকম রাজাকার বানিয়ে দিয়ে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলতো, এখন জামাত জনগণের পক্ষে বললে, হক কথা বললে, তারা এখন জামাত নাকি দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। এটা হলো কিছু? আরে জুলাই সনদে কি 72 সংবিধান আছে? 72 সংবিধান তো খেয়ে দেওয়া হয়েছে জুলাই সনদে। আপনারা এখন 72 সংবিধানের পক্ষে ওকালতি করছেন আর বলছেন যে আমরা জুলাই সনদের পক্ষে অক্ষরে করে। হয় কিছু এগুলো? এই যে কথাটা দেখেন, এই চিফ হুইপ বলেন 71 পরাজয় মেনে নিতে না পেরে একটি পক্ষ সংবিধান ছেড়ে ফেলার হুমকি দিচ্ছে। তাহলে খালেদা জিয়া তিনিও 71 পরাজয় গ্লানি মেনে নিতে না পেরে সংবিধান ছেড়ে ফেলার কথা বলেছিলেন নাকি? আন্দালিব পার্থ কয়েকদিন আগে এক জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে সংসদে, শুনেছেন না? এটা তো শুনেছেন আপনারা সবাই, তাই না? সবাই ধন্য ধন্য করিচ্ছে, ধন্য ধন্য বলি তারে। তারেক রহমান খুশি হয়ে পিঠ চাপড়ে দিচ্ছে। দেখেন, তবে জুলাই সনদ নিয়ে মূল যে স্পিরিট পার্থ, সেটার সাথে আমি যে ভিডিও দিছি কয়েকদিন আগে, সেটার কোনো তফাৎ নাই। জুলাই সনদের ব্যাপারে কমিটমেন্টের প্রশ্নে বিএনপি তাদের অবস্থান শক্ত করতেছে বলে আমার মনে হয়েছে। এটা সত্য, বিএনপি ফ্যাসি বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা কমরেড, জুলাই নির্মাণে তার অবদান অস্বীকার করা সম্ভব না। আমাদের সকলের শরীরে মনে আমরা প্রত্যেকেই ফ্যাসিবাদের চিহ্ন বহন করতেছি, বিএনপি এর বাইরে না। পার্থ জুলাই নিয়ে কি বলছে সেটা রেকর্ডে থাকা দরকার, শোনেন। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি,
এরা স্ট্যান্ড আমাদের ঐক্য স্ট্যান্ড করে, আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তারেক রহমান নিজে হ্যাঁ ভোট দিতে বলছে গণভোটে। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন, মনে থাকবে তো? সালাউদ্দিন সাহেব বলছে জুলাই সনদের পক্ষে আমরা আছি। তো সেটা তো আর নির্বাচিত হয় নাই, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই। তো জুলাই জাতীয় সনদের পক্ষে তো আমরা আছি, সারা জাতি আছে। শুনেছেন, রেকর্ড থাকলো। আমরা লক্ষ্য রাখবো কি করে বিএনপি রেজিং সংবিধান সংস্কার নিয়ে, জুলাই সনদের প্রতি তার কমিটমেন্টটা কতটুকু রাখে সেটা আমরা দেখবো। তবে আজকের আলাপটা পার্থর বক্তৃতার অন্য কিছু অংশ নিয়ে, কারণ পার্থ এমন কিছু বলছে, আরো কিছু ওইটা বলতে যায় যেগুলো নিয়ে কিছু আলাপ আমাদের করতেই হবে। একটা জিনিস সত্য যে বিরোধী দল আর দেশের মানুষের মধ্যে একটা বড় অংশ বিএনপির জুলাই সনদের প্রতি কমিটমেন্টের প্রতি আস্থা পাইতেছে না। এইটা বিএনপিকে বুঝে দেখতে হবে যে কেন আস্থা পাইতেছে না। এটাও পার্থের বক্তব্যে আছে, কেন আস্থা পাইতেছে না এটা পার্থের বক্তব্যে আছে। শোনেন, পার্থ বলতেছে আপনারা কেন বিপ্লবী সরকার করলেন না। শোনেন, একদম রেসপেক্টের সাথেই বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। শুনেছেন পার্থ কেন বলতেছে আপনারা কেন করলেন না? মানে অন্তর্বর্তীকালীন সরকার কার পার্থ? এটা তো আপনার না, আপনারা ছিলেন না সেই সরকার তৈরির সময়। আপনারা জান নাই ক্যান্টনমেন্টে ড্যাং ড্যাং করতে করতে বাসে কইরা, মাইক্রো বাসে কইরা, বাসে কইরা এই সরকার কেমন হবে সেটাতে আপনাদের বক্তব্য ছিল না, বক্তব্য না হয়নি। আপনারা তো নিজেই বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরই ছিল। শোনেন, আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না, ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদেরই ছিল। এখন হাত ঝেড়ে ফেলতেছেন কেন? তখন যদি বিপ্লবী সরকার হয়ে না থাকে এটা দায়িত্ব জামাত এনসিপির একার না। আপনি জামাত এনসিপির উপর দায়িত্ব পাইতেছেন। এই সরকার তৈরি সময় আপনি ছিলেন, আপনি নিজের দায়িত্ব নিলেন একটু আগেই। আবার শোনান, আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না, ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদেরই ছিল। আপনি এনসিপির উপর দায়িত্ব পাইতেছেন। এই সরকার তো তৈরি হয়েছে আসিফ নজরুলের বাসায়। দেখেন একটা ক্লিপ দেখাই। এই ভদ্রলোক বলতেছে যে আসিফ নজরুল এবং সামরিক কর্তৃপক্ষ ইন্টারিম গভর্নমেন্ট তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। অনেকগুলো মানে স্বার্থের সম্মিলন হয়েছে। একদিকে হচ্ছে আর্মড ফোর্সেসের, তাদের তো নিজস্ব পছন্দ নিশ্চয় ছিল। আমাদের যিনি চিফ অ্যাডভাইজার হলেন ওনারও নিজস্ব পছন্দ ছিল, এবং ওই সময় সবচেয়ে যিনি বেশি প্রভাব বিস্তার করেছিলেন, বিশেষ করে আমাদের যিনি অধ্যাপক, সম্মানিত অধ্যাপক আসিফ নজরুল, ওনার প্রভাবটাও কাজ করেছে। এবং বিশেষ করে প্রফেসর ইউনূসের সাথে ওই মুহূর্তে ওনার যে সম্পর্কটা আমার কাছে মনে হচ্ছে অনেক প্রগাঢ় ছিল বিভিন্ন কারণে, যার ফলে উনি হয়তো বা প্রফেসর ইউনূসের সাথে এই কে কোন নামগুলো যাবে কোন নামগুলো যাবে না, উনি একটা বড় নিয়ামকের ভূমিকা পালন করে থাকতে পারেন, যদি আমি নিশ্চিত না। কিন্তু এই আলাপগুলো কিন্তু সত্যিকার অর্থে কেউ বলছে না। শুনেছেন? আচ্ছা, এবার শুনেন, বঙ্গভবনে যাইয়া প্রধান উপদেষ্টা কে হবে এটাও তারা ঠিক করেছে। মানে এই দুইজন, একজন এই যে মানজার আল মতিন, যার আব্বু মাহমুদ ভাইকে বলছিল ট্রুথ ইজ নো ডিফেন্স। শুনেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যেদিন আমরা বঙ্গভবনে গেলাম 6 আগস্ট, তখন বিশেষ করে আমাদের একটা বড় দায়িত্ব ছিল, আমাদের যে নতুন সরকার হবে সেই সরকারের প্রধান কে হবেন, অন্তর্বর্তী সরকারের। তো সেটা একটা কাজ ছিল, যেই কাজটা আমরা বোধহয় 6 থেকে 7 ঘন্টা লেগেছিল সম্পূর্ণ করতে, এবং দীর্ঘ সময় আমাদেরকে বঙ্গভবনে থাকতে হয়েছিল। আমি যদি ভুল না করি সেই দিনটা ছিল 6 আগস্ট, এবং এটার পেছনে আপনারও কিছু অবদান ছিল, বিশেষ করে বঙ্গভবনে যাওয়া কিংবা না যাওয়া নিয়ে। শুনেছেন? আচ্ছা বলেন তো, এই লোকটা চিনেন আপনি? সাদা চুল, ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর। সে নিজেই বলছে সে একটা নিরাপদ জীবন চায়, সিভিল সোসাইটি নিরাপদে থাকতে চায়। শুনেন, সিভিল সোসাইটির অনেকেই যারা নেতৃত্ব ছিল, তার মধ্যে আমিও নিশ্চয়ই আছি। সিভিল সোসাইটি তো সবসময় একটু নিরাপদেই থাকতে চায় সামাজিকভাবে। তো মাস্টার তুমি তাইলে মধ্যে ঢুকো কেন বাপ? কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওই জায়গায় যাইতে হবে? সরকার কেমন হবে সেটা ঠিক করতে হবে কেন? সে যে কয়টার নাম বলিছে ওখানে কারা কারা গেছিল বঙ্গভবনে, আপনারা জানতেন যে এরকম ইউনিভার্সিটি মাস্টাররা গেছিল? এদেরকে নাহিদ নিয়ে গেছে, সেই বলতেছে নাহিদ নিয়ে গেছে। বিশেষ করে সেই সময় প্রথম যোগাযোগটা করেছিল নাহিদ, যে স্যার আপনাদেরকে যেতে হবে, আপনারা একজন যাবেন। এই যে কয়টা টিচার গেছিল সব কয়টা আলট্রা সেকুলার লেফট, আমি তাদের নাম বলতেছি না। তাহলে বুঝেন এই ট্রানজিশনটা কেমনে ম্যানেজ হয়েছে, কেমনে সরকার তৈরি হয়েছে, সরকার তৈরির দায়িত্ব এদের। তারপরে মানুষের মনে কেন সন্দেহ আছে জানেন? সংবিধান সংস্কার কমিশন, এগুলো তো বিএনপির দফা। বিএনপির 31 দফার প্রথম দফা কি ছিল? এটা সাহেব দেখান। দফা 1, সংবিধান সংস্কার কমিশন গঠন। একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত ও অগণতান্ত্রিক সংশোধনীয় পরিবর্তন পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংশোধন করার কথা জানানো হয়। সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার কথা বলা হয়। তো সংবিধান সংস্কার কমিশন কই আপনার? 1 নম্বর দফা তো ছিল আপনার 31 দফা, এটা আপনাদের। বাদ দেন প্রফেসর ইউনূসের সংবিধান সংস্কার, আপনাদেরটা করেন। এখন মুখটা বন্ধ কেন? এই যে পার্থ সাহেব বলেন তো কি বলছিলেন 31 দফার 1 নম্বরে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? দেখেছেন খালেদা জিয়া একই কথা কয়। পার্থ কইছে এনসিপি কে আপনারা জেন জি কে রিপ্রেজেন্ট করেন, আপনারা জামাত জেনারেশন হইয়েন না। শুনেন, আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই আপনারা জেনজি কে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। আপনারা তো বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতি করেন,
বাকশালী হয়ে যায় না। আওয়ামী লীগের সমর্থন নিয়ে তো ক্ষমতা এসেছেন, দেখেন নভেল কি কয়, সে আপনাদের দাবরানির মধ্যে রাখে। দেখেন, আওয়ামী লীগকে স্পেস দিতে হবে, বৈধতা দিতে হবে, রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে। আমাদের দাবি তিনটাই। আমরা আপনাদের পদত্যাগের কথা বলছি না। প্রক্রিয়া যাই হোক, আপনার পারফরমেন্স দেখতে চাই। পারফরমেন্স আপনি সংসদে দেখান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেখান। আমরা আপনার সাথে মৌন সমর্থন দিয়েছি বলেই আপনি ক্ষমতায় এসেছেন, আপনি ভুলে যাবেন না। এই সমর্থন সরে গেলে কিন্তু আপনার ক্ষমতা আর থাকবে না। শুধু নভেল না, বাকশালের কাছে ভোট চাই নিয়েছেন, কান্নাকাটি করে হাত পা ধরে হাসিনাই বলছে। শুনেন, বিএনপির অবশ্য অনেক প্রার্থী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে হাত পা ধরেছে, ধর্ণা দিয়েছে, জামাত ঠেকানোর জন্য দয়া ধর্ম করে তারা ভোটও দিয়েছে। ক্ষমতায় যেতে না যেতে তাদের চেহারা পাল্টে গেছে। হ্যাঁ সত্য নাকি পার্থ? হ্যাঁ, এইভাবে কান্নাকাটি করে ভোট নিছেন, হ্যাঁ ভালো তো, আপনারা গোপাল হয়েছেন, এটা পাবলিকে মনে করে আপনারা ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। সংবিধানকে ছুঁড়ে ফেলা দেয়া পার্থ খুব দিলা, সে বলতেছে সংবিধান কি মনে করা দেয় এটা ৭১-এর পরাজয়ের দলিল। শোনেন, এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুড়ে ফেলে দাও, সংবিধানকে ছুড়ে ফেলে দাও। সংবিধানকে ছুড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, there are relevant provisions within the constitution যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি? পার্থ সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে যে ৭১-এর পরাজয়ের দলিলের কথা মনে করায় দেয়। আচ্ছা পার্থ শুনেন, এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। এটা কার কথা? আপনারই কথা তো। এখন মুখটা বন্ধ কেন? এই যে পার্থ সাহেব, বলেন তো কি বলছিলেন সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া নিয়ে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? আচ্ছা এইবার আসেন, খালেদা জিয়া নিজে কি বলছিল সংবিধান ছুঁড়ে দেওয়ার ব্যাপারে? দেখেন, এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান শুনেছেন? তাহলে কি খালেদা জিয়ার ৭১-এর পরাজয়ের ইতিহাস মনে পড়ে যায় পার্থ? তাই তো হয়। ওই সংবিধান তো বাংলাদেশের পরাজয়ের দলিল। ওই সংবিধান কে লিখছে? বাংলাদেশের সংবিধান পরিষদ। জানেন তো কিভাবে সংবিধান লেখা হয়? সারা দুনিয়ায় সংবিধান সভার নির্বাচন হয়, সংসদ নির্বাচনের মতো। তাদের পাবলিকে ভোট দেয় শুধু সংবিধান রচনার জন্য। পাকিস্তানের সংবিধান রচনার জন্য যে সংসদ নির্বাচন হয়েছিল ১৯৭০ সালে, সেই নির্বাচনে শরীয়তী বডিগার্ড বিজয়ী হয়েছিল। যারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিল তারাই স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করে। ওটা তো স্বাধীন বাংলাদেশের সংবিধান না, ওটা পাকিস্তানের সংবিধান। স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা আছে সাম্য, মানব সত্তার মর্যাদা আর ইনসাফ। এইটা দিয়ে আমরা দেশ গড়বো, এটা থাকবে আমাদের মূলনীতি, রাষ্ট্রের মূলনীতি। কেন নাই এগুলা? একটাও নাই এই ৭২-এর সংবিধানে। কেন এর মধ্যে সাম্য নাই? কেন এর মধ্যে মানব সত্তার মর্যাদা নাই? কেন এর মধ্যে ইনসাফ নাই আমাদের মূলনীতি হিসাবে? কেন নাই ৭২-এর সংবিধানে? আপনি যুদ্ধ করতেছেন, যুদ্ধে যেতে আপনি কেমন ধরনের রাষ্ট্র করবেন? এটাই তো ঘোষণাপত্র। আপনি যে ঘোষণাপত্র লিখছেন, আপনি বলছেন আমি সাম্যের বাংলাদেশ করবো, আমি মানব সত্তার মর্যাদা থাকবে সেখানে, আপনি বলছেন আর ইনসাফ থাকবে সেখানে, সেই বাংলাদেশে। সেটা হবে আমাদের মূলনীতি। আপনি একটাও রাখলেন না, একটাও না ৭২-এর সংবিধানে। কেন? ওটা কেমনে স্বাধীন বাংলাদেশের সংবিধান হয়? পাকিস্তানের সাথে মিলাই দেখেন বাংলাদেশের সংবিধান, মিল আছে। ওই ৭২-এর সংবিধানের মিল আছে পাকিস্তানের সংবিধানের সাথে। জরুরি আইনের ভাষা, মৌলিক অধিকার রদ করা থেকে শুরু করে রাষ্ট্র ধর্ম, সংসদের উপর দলীয় নিয়ন্ত্রণ, প্রস্তাবনার রাজনৈতিক এবং আধ্যাত্মিক ভাষা, রাষ্ট্রের সাংবিধানিক পরিচয়, সব পয়েন্টে পয়েন্টে মিল। প্রদর্শক, আপনারা সম্পূর্ণ নিউজগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকের এই নিউজটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা দেশের পরিস্থিতি বুঝতে পারছেন। যদি এখান থেকে আপনাদের কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এইরকম দেশের আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।